আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং কোচিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সোহেল মাহমুদ, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার বিএসসি আমি মেকানিক্যাল কমপ্লিট করেছি। আমার ইউনিভার্সিটি হলো IUBAT। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সাবজেক্টের, সেটা হলো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। তো আমি উপরে লিখে রাখছি আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের, যেটা শর্ট ফর্মে বলা হয় সম, এসতে হবে স্ট্রেংথ ওতে অফ এন্ড ম্যাটেরিয়ালস। তো সমের খুবই আলোচ্য এবং গুরুত্বপূর্ণ টপিক হলো স্ট্রেস এবং স্ট্রেন। সো আজকে আমরা স্ট্রেস এবং স্ট্রেন সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। তো ফার্স্টলি প্রথমে কোনো একটা টপিক যদি আমরা ডিপলি জানতে চাই, তাহলে আমাদের যে জিনিসটাতে ফোকাস করতে হবে, সেই টপিকের সংজ্ঞা জানতে হবে, সেটা কী দিয়ে প্রকাশ করা হয় বা সংকেত জানতে হবে, তার গাণিতিক ইকুয়েশন জানতে হয় এবং জানতে হবে এর একক কোন কোন ধরনের একক আসে অঙ্ক করতে গিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করতে হয়। তো প্রথমে চলেন আমরা আলোচনা করি যে স্ট্রেসের সংজ্ঞা দিতে গেলে কেমন দেওয়া যায়। তো স্ট্রেস বাংলা অর্থ হলো পীড়ন। তো পীড়নের যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে বলতে হবে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধী বলকে আমরা বলতেছি স্ট্রেস বা পীড়ন। তাহলে আমি আবার বলতেছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধী বলকে আমরা বলতেছি স্ট্রেস বা পীড়ন। তাহলে স্ট্রেসটা হলো একটা ইন্টারনাল ম্যাটার, কোনো একটা অবজেক্ট বা ম্যাটেরিয়ালসের ভেতরে এটা সৃষ্টি হয় এক্সটার্নাল ফোর্সের কারণে। বাইরে থেকে যদি আমরা কোনো একটা ম্যাটেরিয়ালসের উপরে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, অর্থাৎ বল যদি প্রয়োগ করি, সেই বলের কারণে আমাদের মেটালসের ভিতরে একটা স্ট্রেস বা প্রতিরোধী রেজিস্টিভ ফোর্স উৎপন্ন হয়। সেইখানে আমরা চিত্রের মধ্যে দেখলে বুঝতে পারবো। যে আমি আবার একটা চিত্র আঁকি, কোনো আকৃতির একটা বস্তু যদি আঁকতে চাই, যে ঘন আকৃতির একটা বস্তু, তাহলে আমি যদি এইখানে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি এই বস্তুটার ভিতরে, এই বস্তুটার উপরে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, তাহলে আমরা দেখব যে এটার ইন্টারনাল ম্যাটার মানে স্ট্রেস তৈরি হবে বস্তুর মেটেরিয়ালসের ভিতরে। এটা কেন ঘটে? একটা রেজিস্টিভ ফোর্স উৎপন্ন হবে এইখানটাতে, যেটা এখানে রেজিস্টিভ ফোর্সটা অপোজিটের ডিরেকশনে কাজ করবে। আমরা যেদিকে বল দিয়েছি তার বিপরীত দিকে এটা মূলত ঘটে। আমাদের যে মেটেরিয়ালসটা আছে, এই মেটেরিয়ালসে যে পার্টিকেল বা অণুগুলো আছে, এই অণুগুলোর একটা কোহেশন ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে এই রেজিস্টিং ফোর্সটা প্রডিউস হয়। তাহলে এইখানে আমাদের রেজিস্টিং ফোর্স তৈরি হবে। আমরা যদি বাইরে থেকে কোনো মেটেরিয়ালস বা মেটালের উপর কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে একটা রেজিস্টিং ফোর্স উৎপন্ন হবে। তাহলে বাইরে থেকে আমরা বল দিয়েছিলাম এফ, তাহলে রেজিস্টিং ফোর্সটা যে বলটা দিব সেই রেজিস্ট করবে এই যে মেটেরিয়ালসের অণুগুলো, পার্টিকেলসগুলো। তাহলে এফ সমান আর হবে। সেজন্য আমরা স্ট্রেসের যদি আমরা কি করতে চাই, গাণিতিক সমীকরণ লিখতে চাই, তাহলে গাণিতিক সমীকরণ লিখতে গেলে একটা জিনিস এখানে প্রকাশের বিষয় হলো স্ট্রেসকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। এই সিগমা সমান সমান হলো, গাণিতিক সমীকরণটা লিখতে গেলে আমাদের সংজ্ঞা থেকে আবার আসতে হবে। তাহলে সংজ্ঞাতে বলতে গেলে বোঝা যায়, তাহলে একক ক্ষেত্রফলের উপর, তাহলে ক্ষেত্রফলটা নিচে হবে এতে এরিয়া, এবং আমাদের প্রযুক্ত প্রতিরোধী বল, তার মানে রেজিস্টিং ফোর্সটাই আমাদের প্রতিরোধী বল সমান, অর্থাৎ যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব সেই ফোর্সটা এখানে বসবে। তাহলে স্ট্রেস সমান সমান অর্থাৎ পীড়ন সমান সমান আমরা বলতে পারি, পীড়ন সমান সমান হলো বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়ন সমান সমান হলো বল বাই ক্ষেত্রফল, যে বলটা আমরা বস্তুটার উপর অ্যাপ্লাই করব সেই বলটা, এবং তার হলো ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফল বলতে গেলে কোন ক্ষেত্রফলটা আমরা নিব, তাহলে আমরা যে বলটা অ্যাপ্লাই করেছি আমাদের বস্তুর উপরে, সেই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিতে হবে। আর একটা ক্ষেত্রফল আসে যে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের এখানে দুইটা বিষয় হলো, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আর হলো আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি। আমি যদি এখানে লক্ষ্য করি, এটা একটা ঘন আকৃতি বস্তু আঁকেছি। এই বস্তুটা একটা আয়তাকার প্রথমের বস্তু, যার 6টা তল আছে। যদি এই 6টা তলকে আমি যে উপর পার্শ্বের তল দুইটা, উপরে একটা আছে, এর নিচে একটা তল আছে, পার্শ্বের দুইটা তল আছে, এই সামনের একটা তল, পিছনে একটা তল, মোট হলো 6টা তল। এই 6টা তলকে যদি আমরা টোটাল যোগ করি তাহলে পুরো বস্তুর ওই যে ক্ষেত্রফল, সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কিন্তু আমরা তো পৃষ্ঠতলে বল অ্যাপ্লাই করিনি, আমরা করেছি কেবল একটা তলের উপর ক্ষেত্রফল। যেই তলে আমরা বল অ্যাপ্লাই করেছি সেই তলটাকে আমাদের বলা হয় প্রস্থচ্ছেদ।
তাহলে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল তাকে আমরা বলতেছি পীড়ন। তাহলে পীড়নের যদি আমরা গাণিতিক সমীকরণ দেখি, পীড়ন সমান সমান লেখা হবে বল বাই ক্ষেত্রফল। তাহলে কোন ক্ষেত্রফল? যেই প্রস্থচ্ছেদে বল অ্যাপ্লাই করেছি সেই বলের ক্ষেত্রফল, প্রযুক্ত বলের সেই ক্ষেত্রফল। তো জায়গা সংকুলনের কারণে আমাদের এটা একটু মুছে দিতে হবে। তাহলে এখন আমাদের যে পীড়ন আছে সেই পীড়নকে আমরা যদি স্ট্রেস বা পীড়নের ভালো প্রকারভেদ দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্রেস বা পীড়ন হলো দুই ধরনের। একটা হলো নরমাল স্ট্রেস, আরেকটা হলো শিয়ার স্ট্রেস। মূলত নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস এটা ডেভেলপ করে আমাদের যে সলিড ম্যাটেরিয়ালস আছে তার উপরে। তাহলে আমরা যদি কোনো ম্যাটেরিয়ালসের উপরে বল প্রয়োগ করি, সেই বলে সলিড ম্যাটেরিয়ালস উপরে দুই ধরনের স্ট্রেস হবে, একটা হলো নরমাল আর একটা হবে শিয়ার। তারপর আবার নরমাল স্ট্রেসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো টেনসাইল স্ট্রেস আর একটা হলো কম্প্রেসিভ স্ট্রেস। এটা মূলত নরমাল স্ট্রেসের প্রকার। আর টেনসাইল স্ট্রেস কিভাবে উৎপন্ন হয়? টেনসাইল স্ট্রেস অর্থাৎ টানা বলের কারণে বস্তুতে যে যে স্ট্রেস বা পীড়ন উৎপন্ন হয় তাকে বলতেছি আমরা টেনসাইল স্ট্রেস। আর কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে আমাদের বলের উপর ডিপেন্ড করে যদি আমরা কোনো বস্তুকে চাপ দিই বা কম্প্রেস করি, কম্প্রেসের ফলে যে ধরনের স্ট্রেস বস্তুর মধ্যে উৎপন্ন হয় সেটাকে বলতেছি আমরা কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে চিত্রতে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যদি স্ট্রেস এখন আমাদের পরীক্ষাগুলোতে যে বিষয়গুলো আসে, আমাদের মেটাল বা ম্যাটেরিয়ালসের বা বস্তু যদি আমরা সাইজ কল্পনা করি, দুই ধরনের বস্তু চিন্তা করতে হয় আমাদের জবের পরীক্ষাগুলোতে। মূলত এই দুই ধরনের বস্তুর উপরেই স্ট্রেস বের করতে বলে। একটা হলো আয়তাকার বস্তু আর একটা হলো গোলাকৃতি বস্তু। তো আয়তাকার বস্তু হলে সেখানে কি ধরনের স্ট্রেস প্রডিউস হবে এবং সেই প্রস্থচ্ছেদটা আমরা কিভাবে নিব, এখানে যে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যে বসাইছিলাম এখানে স্ট্রেস বা পীড়ন লিখতে গিয়ে, এই যে আমাদের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা ভেরি করবে বস্তুর সাইজ বা শেপের উপর বা আকারের উপর ডিপেন্ড করে। বস্তু হতে পারে আয়তাকার, বললাম যে দুই ধরনের বস্তুর উপর ডিপেন্ড করে আমাদের ম্যাথগুলো পরীক্ষায় এসে থাকে। সেটা হলো একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রে আসতে পারে, আর একটা হলো আমাদের গোলাকৃতি বস্তু। বস্তু যে গোলাকৃতির হয়, হ্যাঁ, তাহলে সেখানে আমরা প্রস্থচ্ছেদটা কিভাবে নিব সেটা সম্বন্ধে আলোচনা করব। আয়তাকার বস্তু হলে, তো আয়তাকার বস্তুর ক্ষেত্রে আমাদের যদি একটা আয়তাকার বস্তু আঁক করে ফেলি, এটা আমাদের একটা আয়তাকার বস্তু যার কি আছে, দৈর্ঘ্য আছে, থাকবে একটা প্রস্থ, আর একটা আছে কি সাইডের উচ্চতা বা বেধ। যদি আমরা বলি যে টি দিয়ে দিলাম, তাহলে যদি আমরা বলি যে এই আয়তাকার বস্তুর ক্ষেত্রে তাহলে আমরা কি নিব, যেখানে যেই প্রস্থচ্ছেদে অ্যাপ্লাই করব ফোর্স, তাহলে এই প্রস্থচ্ছেদে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই তলটাতে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এই প্রস্থচ্ছেদে যদি সোজাসুজি আমি একটা অ্যাক্সিস যদি আঁকে নিই, ডটেড অক্ষ দিয়ে একটা অ্যাক্সিস আঁকলাম, এই অ্যাক্সিসের সঙ্গে আমার যে প্রযুক্ত বল, সেই বলটা দেখা যাবে। আমরা এটাকে একটা যদি লম্ব আঁকি, তাহলে এই প্রযুক্ত বল আমাদের এই অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে যদি আমাদের এইটা যদি আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধরি, তাহলে এটা যদি আমাদের বল হয়, তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে বলটা 90 ডিগ্রি কোণ করে ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এটা দৈর্ঘ্য হয়ে যাবে বি এবং প্রস্থ হয়ে যাবে এখানে টি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হয়ে যাবে, তাহলে পীড়ন বের করতে গেলে তাহলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে যেহেতু আয়তাকার বস্তুর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, বি গুণন এই যে হয়ে গেল টি, দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে টি, তার ক্ষেত্রফল এখানে বসে যাবে বি ইন্টু। এবং বস্তুটা যদি আমাদের গোলাকৃতি হয়, তাহলে আমি একটা ডটেড রেখা আঁকে দিলাম এটা মিডিল বরাবর। তাহলে আমাদের প্রযুক্ত বল ধরে নিলাম এই যে এখানে এফ। যদি এখানে প্রযুক্ত বল এফ হয়, তাহলে এই প্রস্থচ্ছেদ বরাবর যদি লম্বভাবে একটা রেখা টানি, দেখো তাহলে এটা কি করছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, পারপেন্ডিকুলার কোণ উৎপন্ন করছে। তাকে এখানে যে স্ট্রেসটা উৎপন্ন হবে এই যে এফ বাই এর স্ট্রেস হয়। তাহলে যেহেতু এটা গোলাকার বস্তু, হ্যাঁ, গোলাকার বস্তুর ক্ষেত্রফল আঁকতে গেলে আমাদের জানতে হবে যে এটা
ডায়া কত অর্থাৎ বেশ বেশ জানলে আমরা গোলাকার বস্তুর ক্ষেত্রফল জানি পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এখানে আমাদের স্ট্রেস বের করতে হলে এখানে বসবে, তাহলে বল প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল হয়ে গেল পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এইভাবে গোলাকার বস্তু আমরা স্ট্রেস বের করতে পারি। তাহলে এখানে আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা ছিল আমাদের নরমাল স্ট্রেসটা কিভাবে উৎপন্ন হয়। তাহলে আমাদের জানতে হবে আয়তাকার বস্তুর ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে। যদি গোলাকার হয়, গোলাকার বস্তুর ক্ষেত্রে বল যদি প্রয়োগ হয়, গোলাকার বস্তুর ক্ষেত্রে এখানে আমাদের হয়ে গেল আয়তাকারের জন্য ক্ষেত্রফল হয়ে গেল এটা। আর যদি গোলাকার বস্তু হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আমাদের পাই ডি স্কয়ার। ডিটা কোনো নয়, সেটা হলো আমাদের এই যে গোলাকার বস্তু আছে তার বেশ পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এইভাবে আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারি আয়তাকারের ক্ষেত্রে কি হবে আর গোলাকার বস্তুর ক্ষেত্রে কি হবে। তো এখন একটা গুরুত্ব বিষয় সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদেরকে মূলত আগে জানতে হবে যে কোথায় স্ট্রেস উৎপন্ন হয়। স্ট্রেস কি ফাঁপা অংশে উৎপন্ন হয় না সলিড অংশে উৎপন্ন হবে সেটা জানতে হবে। তো এই ক্ষেত্রে স্ট্রেসের একটা ধর্ম আছে, সেগুলো হলো আমি লিখতেছি এখানে বলে স্ট্রেস বা পীড়নের কিছু ধর্ম আছে। যে পীড়ন কোথায় উৎপন্ন হবে, পীড়নের কিছু ধর্ম আছে, সেটা হলো স্ট্রেস বা পীড়নের ধর্ম লিখেছি এখানে দুইটা। যে পীড়ন সর্বদা সলিড অংশে উৎপন্ন হবে, অর্থাৎ ফাঁকা অংশে কখনো পীড়ন উৎপন্ন হতে পারে না। তো ম্যাটেরিয়ালটা অবশ্যই সলিড হতে হবে। সলিড ম্যাটেরিয়ালসের ভিতরেই কেবল রেজিস্টিভ ফোর্স বা রেজিস্টিং ফোর্স যেটা আছে প্রতিরোধী বল উৎপন্ন হতে পারে, ফাঁকা অংশে কখনোই পীড়ন উৎপন্ন হতে পারে না। এবং দ্বিতীয় টার্মটা হলো যে বিভিন্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্রে যে অংশের ক্ষেত্রফল সবচেয়ে কম সেই অংশের ক্ষেত্রফল নিতে হবে। তো ফার্স্টে যে টার্মটা লিখেছি যে পীড়ন সর্বদা সলিড অংশে উৎপন্ন হবে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে যদি আমরা একটা আয়তাকার বস্তু এখানে ড্র করে ফেলি, এই যে আয়তাকার বস্তু আমাদের, সেই আয়তাকার বস্তু ড্র করলে দেখা যাবে যে এই যে আমি বলছি যে আয়তাকার বস্তুর ক্ষেত্রে এই পুরোটাই, এই সম্পূর্ণটাই সলিড অংশ, ঠিক আছে। এই যে মেটালটা আছে, এই মেটালটা পুরোটাই সলিড অংশ, ঠিক আছে। তাহলে এই সলিড অংশের ভিতরে কেবল এই যে এইখানে ভিতরে রেজিস্টিভ ফোর্স অর্থাৎ আর এই যে প্রতিরোধী রেজিস্টিং যে ফোর্সটা আছে, প্রতিরোধী বলটা, এই প্রতিরোধী বলটা ক্রিয়েট করবে, ঠিক আছে। এই যে বলের বিপরীতে যদি ম্যাটেরিয়ালসটা ফাঁকা থাকতো তাহলে কিন্তু এখানে পীড়ন উৎপন্ন হবে না। তার মানে পীড়ন সর্বদা সলিড অংশে উৎপন্ন হবে। এবং দ্বিতীয় টার্মে লিখছি যে বিভিন্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্রে যে অংশে ক্ষেত্রফল সব থেকে কম হবে সে ক্ষেত্রফলটা নিতে হবে। তাহলে আমি যদি গোলাকার একটা বস্তু এখানে চিন্তা করি, গোলাকার বস্তুটাই বেটার হবে বোঝার জন্য। তাহলে এরকম যদি একটা আমরা শেপ চিন্তা করি তাহলে কোথায় আমরা ক্ষেত্রফলটা ধরবো, কোন প্রস্থচ্ছেদটা নেব। এখানে তিনটা ক্ষেত্রফল আছে, এটা একটা ক্ষেত্রফল, এর ডায়া ধরলাম D1, এটা ডায়া হলো D2, এর ডায়া হলো D3। তিনটা ডায়াই চেঞ্জ। তাহলে আমরা সব থেকে কম যে ডায়াটা, সেই ডায়াটার ক্ষেত্রফল, এখানে সব থেকে কম ডায়াটাকে নিয়ে ক্ষেত্রফল নিয়ে আমাদের পীড়ন বের করতে হবে এইখানে। তাহলে আমাদের সবচেয়ে কম ডায়া কোনটা, সবচেয়ে কম ডায়া হলো এই যে A1, এটা হলো A2 ক্ষেত্রফল হবে, এটা হলো A3। ডায়া D যখন 3 তখন ক্ষেত্রফল ধরে নিলাম A3, যখন D1 তখন ক্ষেত্রফল A1। তাহলে আমাদের সবচেয়ে যে পোরশনটা সবচেয়ে ক্ষেত্রফল কম, তাহলে এই পোরশনটা ক্ষেত্রফল সব থেকে কম, তাই এই পোরশনটা আমাদের নিতে হবে। তিন নাম্বার হলো যদি আমাদের সলিড অংশের মধ্যে ফাঁকা অংশ এসে যায় তখন আমরা কি করব। এই সলিড অংশে কোনো ফাঁকা অংশ থাকলে সেই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা, সেই ফাঁকা অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে একটা সলিড ম্যাটেরিয়ালস চিন্তা করি যে এটা একটা আয়তাকার বস্তু। এই আয়তাকার বস্তুর
চিন্তা করলাম যে মাঝে একটা কি আছে, এখানে একটা হোল আছে, অর্থাৎ একটা ছিদ্র আছে। এই আয়তাকার বস্তু যদি মাঝে ছিদ্র থাকে, তাহলে যদি আমরা এখন এই প্রস্থচ্ছেদ আমাদের বল হলো এটা, তাহলে আমরা বলছি যে বলের সাথে পারপেন্ডিকুলার লম্ব যদি আট করি, তাহলে 90 ডিগ্রি যেটা হবে সেটা হলো আমাদের নর্মাল স্ট্রেস উৎপন্ন হবে, অর্থাৎ যে আমাদের পীড়নটা উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে হিসাব করব? তাহলে আমাদের দেখতে হবে যে সলিড অংশ, এখানে যদি আমরা মাঝ বরাবর কর্তন করি, ফাঁপা অংশ থাকলে ফাঁপা অংশ মাঝ বরাবর আমাদের রেজিস্টিভ ফোর্সটা জানার জন্য মাঝ বরাবর যদি এই যে সলিড ম্যাটেরিয়ালসটা কর্তন করি, তাহলে দেখা যাবে যে এর প্রোফাইলটা যদি আমরা দেখতে চাই, তাহলে জিনিসটা এরকম দেখা যাবে। দুইটা পার্টে যদি ভাগ করে ফেলি, তাহলে প্রথম অংশটা এখানে কাউন্ট হবে না, যে বিয়ারিং অংশটা কাউন্ট করতে হবে। যেই অংশটা আমাদের লোড বহন করবে, সামনের দিকে টানতেছি, তাহলে পুরো লোডটা আমাদের এই ক্ষেত্রফলটার উপর কাজ হবে, প্রথম অংশের উপর কাজ হবে না। আমরা যেহেতু বল প্রয়োগ করছি এই দিকে, সামনের দিকে তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি যে সামনের দিকে টানতেছি বস্তুটারে, তাহলে যদি আমরা এখানে বস্তুটা রেজিস্টিং ফোর্স চিন্তা করি, তাহলে দেখা যাবে রেজিস্টিং ফোর্সটা অর্থাৎ প্রতিরোধী বলটা পুরোটাই এই দ্বিতীয় অংশে উৎপন্ন হবে, প্রথম অংশে উৎপন্ন হবে না। তাই প্রথম অংশটাকে চিন্তা না করে সেকেন্ড অংশটাকে নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে সেকেন্ড অংশটা দেখতে গেলে এর ক্ষেত্রফলটা কী হবে? তাহলে এরকম একটা ক্ষেত্রফল আমাদের তৈরি হয়ে যাবে। বলটা আমাদের এই সোজা সামনের দিকে কাজ করতেছে। তাহলে এই যে আমাদের প্রস্থচ্ছেদ ছিল আগে, এই প্রস্থচ্ছেদের প্রস্থের এই যে দৈর্ঘ্য ছিল বি, আর আমাদের এই যে প্রস্থচ্ছেদের প্রস্থ ছিল আমাদের, এটা দৈর্ঘ্য হলো বি, প্রস্থ ছিল টি। তাহলে এই ক্ষেত্রেও আমাদের দৈর্ঘ্য হলো বি, আর আমাদের প্রস্থ হলো এই যে প্রস্থ, যদি ধরি প্রস্থ হলো টি। সেক্ষেত্রে আমাদের কি হবে? তা পুরোটাকে একবার সলিড অংশ চিন্তা করি, তাহলে পুরোটা যদি সলিড অংশ হয়, তাহলে সলিড অংশ ধরে নিলে বি ইন্টু টি। আয়তাকার বস্তু চিন্তা করলাম প্রথমে, এই যে আয়তাকার বস্তু প্রথমে এইটুকু চিন্তা করলাম, তো পুরোটাকে আয়তাকার চিন্তা করে নিচ্ছি। প্রথমে পুরোটাকে আয়তাকার চিন্তা করে নিলাম, তাহলে এর দৈর্ঘ্য হলো বি আর প্রস্থ হয়ে গেল টি। বি ইন্টু টি ক্ষেত্রফল হলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে আমাকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে কোন অংশটা, যে ফাঁকা অংশটা আমাদের আছে এখানে, যে ফাঁকা অংশটা আমাদের আছে সেটা বিয়োগ করে দিতে হবে। যেখানে ফাঁকা অংশ হলো কোনটা? এই যে ফাঁকা অংশ, এই যে ফাঁকা অংশটা আছে, এটা ডায়া হলো ডি, এবং ফাঁকা অংশটা কত গভীরতা আছে? এই যে থিকনেস টি, এখান থেকে এইটুকু দূরত্ব হলো টি, এই থিকনেস পর্যন্ত আছে। তাই এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে যেটা পাবো সেটাই হলো আমাদের, এই যদি ফাঁকা অংশ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করার নিয়ম। তাহলে ক্ষেত্রফলটা স্ট্রেস বের করার নিয়ম, তখন স্ট্রেস হয়ে যাবে F বাই B ইনটু T মাইনাস D ইনটু T। সো এটাই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।